4 তারিখে তো দেখছিলাম যে ওনার ক্ষমতায় থাকার ইচ্ছাই ছিল না, মানে উনি খুবই হার্ড ছিলেন আর কি, সত্যি কথা বলতে। যাই হোক, তো 5 তারিখের ঘটনাটা যেটা আমি জানি, উনি যেহেতু নিজে প্রপোজ করলেন উনি থাকবেন না, উনি চলে যাবেন, এবং উনি মূলত যেটা করতে চেয়েছিলেন, উনি বঙ্গভবনে যেতে চেয়েছিলেন, গণভবন থেকে পদত্যাগপত্র লিখে সেটা সাইন করে এবং সেই পদত্যাগপত্র জমা দিতে। কিন্তু সত্যি কথা বলতে যে সেই যে পদত্যাগপত্রটা, সেইটা কিন্তু আর রাষ্ট্রপতির কাছে নিয়ে যে জমা দেওয়া হয়নি। মানে এখানে একটা বড় ধরনের ষড়যন্ত্র হয়েছিল নিশ্চয়ই, এবং সেটার সাথে সাথে ধরেন আমাদেরও কিছু ভুলভ্রান্তি ছিল সিদ্ধান্ত গ্রহণে, এবং বিভিন্ন কিছু ডিলে হওয়া, এবং এই ষড়যন্ত্রের গভীরতা বুঝতে না পারা। তো এখানে আমি দেখি পুরো জিনিসটা অনেকটা আমাদেরই ব্যর্থতার আউটকাম হিসেবে হয়েছে। একই সাথে আমি মনে করি যে বড় ধরনের যে ষড়যন্ত্রটা হয়েছে, এবং এখানে শুধুমাত্র ধরেন ষড়যন্ত্রের কিন্তু অন দ্য গ্রাউন্ডে যে অনেকগুলো কিলিং যেটা হয়েছে, সেগুলো শুধু না, মানুষের আবেগকে যাতে উস্কে দেওয়া যায়, মানুষকে যেটা আমাদের এগেনস্টে প্রচন্ড ভাবে বিগড়ে দেয়, যে এগুলোর জন্য বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা হয়েছে। আজকে আমি দেখছিলাম, আমি নিজেও একটা পোস্ট দিয়েছি, একটা ছাত্র বলছে যে সে নাকি এই পুরো আন্দোলনের প্রথম শহীদ, এবং সেটাই ছিল টার্নিং পয়েন্ট সে আন্দোলনের। এবং তার এই সে যে শহীদ হয়েছে, এটা এখনো নাকি সে বিভিন্ন পেজ থেকে দেখে, মানে 200 মিলিয়ন 300 মিলিয়ন আপনার শেয়ার এবং ভিউ, কিন্তু সে কিন্তু মারা যায়নি, সে কিন্তু আহত ছিল এবং পরে সুস্থ হয়ে ফিরে এসছে। অথচ তার মৃত্যুর ঘটনার উপর ভিত্তি করে একটা বিশাল টার্নিং পয়েন্ট ক্রিয়েট করা হচ্ছে, এবং সে নিজেই দাবি করছে, এটা আমি আজকে পোস্ট পেয়েছি। তো এই ধরনের অনেক ম্যাটিকুলাস প্ল্যান করা হয়েছিল, যেটা আমরা মনে করি যে শব্দটা আপনারা শুনেছেন, এবং করে আমাদের বিপক্ষে মানুষের মনকে বিষিয়ে তোলার একটা অপচেষ্টা নেওয়া হয়েছিল। আর আমাদের ব্যর্থতার জায়গাটা যেটা ছিল, আমি পার্সোনালি মনে করি সেটা হচ্ছে এটা গভীরতাটা বুঝতে না পারে, এবং এইখানে আর একটু অন্যভাবে সিদ্ধান্ত নেওয়া যদি করা যেত, যেটা হয় না যে চোর পালালে তো বুদ্ধি বাড়ে। তো এখন আমাদের অনেক ক্ষেত্রে মনে হয় এটা এভাবে না করে ওভাবে করলে ভালো হতো, কিন্তু এখনো আসলেই প্রধানমন্ত্রী, কারণ ওনার পদত্যাগটা তো এক্সিকিউটেড হয় নাই। এইটা একটা। দ্বিতীয় জিনিস, আপনি যেটার সাথে যেটা মেলাচ্ছেন, উনি যদি ক্ষমতা ছেড়ে দিতেই চান, তাহলে এখন কেন অ্যাক্টিভ হচ্ছেন এটা বলছেন, কারণ আজকে বাংলাদেশটা কোথায় চলে গেছে, আজকে দেশের অবস্থাটা কি। কাজে এই মুহূর্তে তো উনি রিটায়ারমেন্টে যাওয়ার প্রশ্ন আসে না। উনি রিটায়ারমেন্টে যেতে চেয়েছিলেন একটা শান্তিপূর্ণ ট্রানজিশনের মধ্য দিয়ে, সেই ট্রানজিশনটা তো হয়নি। বরং আজকে বাংলাদেশের কি অবস্থা, আপনি যে সেক্টরে কাজ করেন, আপনি সাংবাদিক, কত সাংবাদিকের উপরে যে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকানো হয়েছে, কত সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে, কত সাংবাদিকদেরকে আক্রমণ করে হত্যা করা হয়েছে, কত সাংবাদিকদেরকে আপনার বিভিন্ন যে মিডিয়া হাউসগুলো দখল করা হয়েছে। আর পলিটিশিয়ানদের কথা বাদ দিলাম, আজকে শাহরিয়ার কবিরের মতো একটা মানুষ, জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিকের মতো একটা মানুষ, তাদেরকে জেলে নিয়ে যে ফ্লোরের মধ্যে রেখে দিয়েছে। কি অন্যায় করেছে তারা? এরা কি খুনি? এরা কি ধর্ষক? আপনার মোহাম্মদ জাফর ইকবাল, প্রফেসর জাফর ইকবালের মতো একটা মানুষ, তার বিরুদ্ধে তারা মামলা দিয়েছে, কি মানবাধিকার বিরোধী মামলা। তো এই যে ঘটনাগুলি ঘটছে, এই বাস্তবতায় কি উনি ওনার দায়িত্ব এড়াতে পারবেন? এটা তো পারবেন না, যে কারণে উনি এই ফাইটটা করছেন। কাজে আজকে বাংলাদেশটা যেভাবে নরকে পরিণত করা হয়েছে পুরো দেশটাকে, আপনি দেখেন জঙ্গিবাদের উত্থান, আজকে আইন শৃঙ্খলা বলে কিছু নাই, কোথাও আইন শৃঙ্খলার কিছু আছে? মানুষ তো আনসেফ ফিল করে সব জায়গায়, চারিদিকে তো জঙ্গিদের আস্ফালন। যত বড় বড় ক্রিমিনাল, এদের সবাই ছেড়ে দিয়েছে, যত বড় বড় জঙ্গি সব ছেড়ে দিয়েছে। আর যত আপনার রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক, গবেষক, শিল্প সাহিত্যের সাথে সম্পৃক্ত যারা অ্যাক্টিভিস্ট, তাদেরকে জেলে ঢুকে রেখে দিয়েছে। এই তো বাংলাদেশে আজকে বাস্তবতা। তারা করাপশন নিয়ে এত কথা বলে, অথচ তারা কেন এতগুলি প্রজেক্টের সময় এবং ব্যয় বাড়ালো? আপনি আমাকে বলেন। আজকে শেয়ার মার্কেটে কেন হাজার হাজার কোটি টাকা মূলধন চলে যাচ্ছে? এই প্রশ্ন কে করবে? গত 5 মাসে কি বাংলাদেশ থেকে অর্থ পাচার হয় নাই? আপনি একটু গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্টটা একটু দেখেন, তারা তো যে রেকর্ড করে সেখানে কি পাচার হয় নাই? আপনি বলে দিচ্ছেন 15 বছরে এত অর্থ পাচার হচ্ছে, মিথ্যা বিভিন্ন কথা বলে দিচ্ছেন, মিসকোট করছেন জিএফআই রিপোর্টকে করে। তারা যে সম্ভাব্য অ্যামাউন্টের কথা বলছে সেটাকে আপনি বলে দিচ্ছেন এক্সাক্ট অ্যামাউন্ট। হ্যাঁ, হোয়াইট পেপার পাবলিশ করছেন উইদাউট এনি অথেন্টিক এভিডেন্স। সাইন করা হয়েছে কি হয়নি এটা কিন্তু আর ম্যাটার করে না। যদি ধরেন সাইন করা নাও হয়, আপনি বা হয়, পদত্যাগ পত্রটা কিন্তু ফিজিক্যালি থাকতে হবে, এবং সেই পদত্যাগ পত্রটা হ্যান্ড ওভার হতে হবে রাষ্ট্রপতির কাছে। আপনি যদি অফিসিয়াল জায়গা থেকে চিন্তা করেন, যেহেতু এটা করা যায়নি, তার আগেই উনাকে অনেকটা ফোর্স করে, জোর করেই ওখান থেকে ফিজিক্যালি রিমুভ করার জন্য তার হেলিকপ্টার উঠিয়েছে, বাধ্য করেছে এবং দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে।
যে কারণে ওই কাজ, ওই ফর্মালিটিসটা কিন্তু আর করা যায়নি। এবং আজকে আপনাকে আর একটা তথ্য দিই আমি, ইন্টারেস্টিং একটা তথ্য, সেটা হচ্ছে যে 3 দিন পরে, 5 তারিখের পরে, 6, 7, 8 তারিখে সম্ভবত শপথ নেওয়ার যে বিষয়টি হলো, 3 দিন পরে যখন প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার বিষয়টি হলো, তখন কিন্তু এই পদত্যাগপত্র খোঁজা হয়েছিল, কিন্তু পদত্যাগপত্র কেউ কিন্তু খুঁজে পায়নি। যাই হোক, সেটা অন্য ডিসকাশন, বাট সেটি আসলে রাষ্ট্রপতির হাতে পৌঁছায়নি, কারণ এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হলো, এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হলো যেটা এটা হলো না। কিন্তু ক্ষমতা উনি ছেড়ে দিতে চেয়েছিলেন, উনি হয়তো যেটা চেয়েছিলেন যে উনি বঙ্গভবনে যাবেন, পদত্যাগপত্র হস্তান্তর করবেন। তারেক রহমানেরটা নিয়ে কেন এত কথা বলি, কারণ রাজনীতির সর্বোচ্চ শিখরে থেকে আপনি যদি টাকা পাচার করেন, দেন ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। সেটা আপনি প্রমাণ করেন। আমি তো দাবি করছি আওয়ামী লীগের কেউ টাকা পাচার করেনি, আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত কেউ টাকা পাচার করে না। যদি করে আপনি প্রমাণ করে দেন, করে তাকে শাস্তি আওতায় আনেন, টাকা ফেরত নিয়ে আসেন, আমি তখন বলবো যে হ্যাঁ, তাকে সাজা দেন, তাই না? কিন্তু এত ভেগলি এগুলো নিয়ে ডিসকাস করা যে হয়, আমরা তো এখন সরকারে নাই, ধরেন আমরা দিতে পারি না, এখন কি দিতে পারছে? এখনো তো বায়বীয় কথা বলছে। এখন যারা দায়িত্বে আছে ওরা এখন ইন্টারভিউ দিয়ে আগে যে যেমন সুশীল সমাজের পক্ষ থেকে কথা বলতো ওরকম কথা বলছে। Why don't they give us the evidence? এভিডেন্স দিয়ে কথা বলুক যে এত টাকা এই পদ্ধতিতে বাংলাদেশ থেকে ওই জায়গায় এই লোক নিয়ে গেছে। এটা তো করা সম্ভব। আপনি দরকার যেখানে গেছে সেই দেশের সংস্থার সাথে কথা বলেন। টু জিডিপি রেশিও হচ্ছে আমাদের 36%, অর্থাৎ বাংলাদেশের যে টোটাল সম্পদ সেটার সাপেক্ষে আমাদের মানে টোটাল ডেট, এক্সটার্নাল ডেট অ্যান্ড ইন্টারনাল ডেট মিলে এটা যে পরিমাণ, সেটা 36% অফ দ্য টোটাল জিডিপি সাইজ। এইটা 15.5 বছর আগে কত ছিল? 15.5 বছর আগে 36 ছিল। তার মানে আমরা কিন্তু মোটেও আমাদের লোন বাড়াইনি। আমরা 15.5 বছরে আমাদের সম্পদ যেটা বাড়িয়েছি তার সাপেক্ষে পার্সেন্টেজ একই আছে। কিন্তু দেখেন, এরা কিন্তু বলে আসছিল যে আমরা লোন করে দেশকে ডুবিয়ে দিয়েছে, অথচ অর্থ উপদেষ্টা কিছু নয় কিন্তু বলেছে না আমাদের জিডিপির তুলনায় লোন যেটা বেশি না, রাইট? সো আমার কথা হলো এটা যে আমরা বাড়াইনি, এট দ্য সেম টাইম যে ডেভেলপমেন্টটা করেছি 15.5 বছরে, এটা কি বাতাস দিয়ে হয়ে গেল? আপনারা যে অ্যামাউন্টটা বলা হয় যে $1 বিলিয়ন, আরে বাংলাদেশের টোটাল জিডিপি সাইজ কত ছিল বলেন? 2009-এ $93 বিলিয়ন। শেখ হাসিনা যখন 5 আগস্টে ক্ষমতা ছেড়ে যায় তখন আমার বাংলাদেশের জিডিপি সাইজ $468 বিলিয়ন। আর আপনি বলছেন 15 বছর নাকি $250 বিলিয়ন পাচার হয়ে গেছে। এটা অ্যাবসার্ড কথা। আপনার এর উত্তর কিভাবে আপনি দিবেন যেটা এক্সিস্ট করে না? সেজন্যই তো আমি বলছি এটা কি পসিবল? তার মানে বাংলাদেশ 15 বছরে $93 বিলিয়ন থেকে $468 বিলিয়ন সম্পদ বাড়িয়েছে, এর উপর আরো 250 বাড়িয়ে চলে যেটা পাচার হয়েছে। তো এটার উত্তর আপনি কিভাবে দিবেন এইসব অ্যাবসার্ড কথা? তো আমার কথা হলো যে আপনি ডেভেলপমেন্টটা কি বাতাস দিয়ে করলেন? এত টাকা যদি বের হয়ে যায় তো ডেভেলপমেন্টটা কি করে হলো? এই যে আপনি বললেন না, তারপরে যে স্লোগানটা হয়েছিল তুমি কি আমি কি রাজাকার রাজাকার, এখানে কিন্তু একটা কারেকশন দিই আমি। ওই দিন রাত্রে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে যারা ওটা নিয়ে আন্দোলন করছিল তারা যে স্লোগানটা দিয়েছিল সেটি কিন্তু এতটুকুই ছিল, তুমি কি আমি কি রাজাকার রাজাকার, এর আগে পিছে আর কিছু ছিল না। ওই দিন রাত্রে যত স্লোগান হয়েছে এই স্লোগানগুলোর ভিডিও ফুটেজ আছে আমার কাছে, এবং আপনারা কেউ যদি ওই দিন রাত্রের কোনো ভিডিও ফুটেজ দেখাতে পারেন তুমি কি আমি কে রাজাকার রাজাকার এটার আগে বা পিছে অন্য কিছু আছে, তাহলে আমি আবার আমার রাজনীতি ছেড়ে দেবো। ওই দিন রাত্রে যখন প্রচন্ড ভাবে সমালোচনা হলো এটা নিয়ে, যখন আমরা প্রচন্ড ভাবে রিয়াক্ট করলাম, আমি নিজে তো শাহবাগে গিয়েছিলাম, আমরা বলেছি যে দেখো ছাত্ররা কোটার চাচ্ছে, কি বলে কোটা বাতিল চাচ্ছে, এটা তো আমরাও চাচ্ছি। ছাত্ররা বৈষম্যের নিরসন চাচ্ছে, বৈষম্যের বিরুদ্ধে তাদের অবস্থান, তো আমাদেরও তো অবস্থান বৈষম্যের বিরুদ্ধে। 2018 সালে কোটা তো পরিপত্র দিয়ে আমরাই বাতিল করছি। যখন উচ্চ আদালত এটাকে আবার ফিরিয়ে আনলো তখন এটার বিপক্ষে তো আমরা আপিল করেছি এটাকে বাতিল করার জন্য। কাজেই তাদের দাবির সাথে আমাদের দাবির তো কোনো পার্থক্যই ছিল না, শুধু একটা পার্থক্য, তারা একটা জিত করছিল আপনাদের এখনই ঘোষণা দিতে হবে একটা কমিশন করে এটা করা সেটা করা। আমরা বলছিলাম যে এটা যেহেতু একটা সাবজুডিস ম্যাটার হয়ে গেছে, বিচারিক প্রক্রিয়া চলে গেছে, আমরা বিচারিক প্রক্রিয়াতে সমাধান করছি। বাট ছাত্রদের যে দাবি সেই দাবির পক্ষে আমরা আদালতে ফাইটটা করছি, আমরা কিন্তু ফাইট আদালতে করছি তাদের দাবির পক্ষেই, বিকজ উচ্চ আদালত আমাদের পরিপত্রের বিপক্ষে, সরকারি পরিপত্রের বিপক্ষে রায়টা দিয়েছে। তো আমি যেটা বলেছিলাম যে তাদের দাবির সাথে আমরা একমত, তাদের দাবির পক্ষে আমরা আদালতে ফাইট করছি, তাদের সাথে আমাদের কোনো দ্বিমত নাই। কাজে এখানে
কারো তো রাজাকার হওয়ার দরকার নাই এই দাবি আদায়ের জন্য যে এই দেশ তো মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছে, এবং স্বাধীন করার পরে ৭৫-এর 15 আগস্টের পরে আপনি জানেন কি হয়েছে। দীর্ঘ সময় ধরে মুক্তিযোদ্ধারা কিন্তু বাংলাদেশে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বঞ্চিত ছিল, তাদের পরবর্তী প্রজন্মও কিন্তু সুযোগ সুবিধা বঞ্চিত ছিল, যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় একটা সফট কর্নার ছিল মুক্তিযোদ্ধাদের প্রতি, এবং সেখানে কিন্তু উনি দলমত দেখতেন না কখনো। মুক্তিযোদ্ধাদের ব্যাপারে ওনার একটা আলাদা বিষয়টা ছিল। তো যখন এই যে মুক্তিযোদ্ধা কোটাটাকে টার্গেট করা হলো, এটাই একটা, বা তাদের নাতিপুতিরাও ওই পর্যন্ত যাওয়া হবে কেন বা কি, এই বিষয়টা নিয়ে আসলো, তখন উনি যেটি বললেন যে মুক্তিযোদ্ধারাই তো এদের স্বাধীন করেছে, তাদের জন্যই তো, তাদের আত্মীয় স্বজন নাতিপুতির জন্যই তো আমরা করবো, নাকি রাজাকারের জন্য করা হবে? এটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে। উনি একটা প্রশ্ন ছুড়ে দিলেন। অর্থাৎ উনি কিন্তু বলছিল, এটা মোটেও বললেন না যে যারা আন্দোলন করছে তারা রাজাকারের নাতিপুতি। উনি বললেন যে হ্যাঁ, বাংলাদেশে যদি কারোর জন্য কিছু করতে হয়, বিশেষ করে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে যে সরকার, সে তো মুক্তিযোদ্ধাদের জন্যই করবে, রাজাকারদের জন্য তো করবে। যেহেতু মুক্তিযোদ্ধাদের আলাদাভাবে টার্গেট করা হচ্ছে, সেই জন্য রাজাকার বিষয়টা আসছে। আপনার সাধারণ মানুষ আছেন, আপনাদের কাছে তো প্রশ্নটা করা হলো, এটা আমার প্রশ্ন সবার কাছে। সেই প্রশ্নটাতে উনি ছুড়ে দিলেন, কিন্তু এইটা কারা নিজেদের গায়ের উপরে নিল? কেন নিল? কেন নিতে হবে? এইভাবে তার বক্তব্যকে মিসইন্টারপ্রেট করে, তার বক্তব্যকে বিকৃত করে এই স্লোগান, আচ্ছা নিল, ধরেন ভুল বুঝলো, আমি বুঝলাম, সেই ভুল বোঝার পরে কি এটা জাস্টিফাইড? আপনি কিভাবে এই ঘৃণিত একটা স্লোগান দিতে পারেন যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার? এবং আপনি সেদিন পুরো সময় ধরে এই স্লোগানই দিয়েছেন, কিন্তু একবারও বলেননি চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, বা তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এটা কিন্তু পরের দিন তারা এটাকে অ্যাড করেছে তাদের এটাকে জাস্টিফাই করার জন্য, কারণ তারা হয়তো পরের দিন বুঝতে পেরেছে যে তারা ঠিক করে। প্রধানমন্ত্রী তারা ঠিক করলো, কিভাবে করলো? এটা তো একটা জালিয়াতের মতন ঠিক করা। হ্যাঁ, নিজেকে রাজাকার দাবি করে পরের দিন এটা ঠিক করে পরে আবার দাবি করা হলো না আমরা তো রাজাকার বলি না, এটা আবার এটাকে ঠিক করে বলা যাবে না। কিন্তু প্রধানমন্ত্রী তো ব্যাখ্যা দিয়েছেন পরে যে কোন ছাত্রদেরকে, আন্দোলনকারী কাউকে তো রাজাকার বলা হয়নি। এটা একটা প্রশ্ন ছুড়ে দেয়, একটা ফিগার অফ স্পিচ হিসেবে, ঠিক আছে? এখন আমার প্রশ্ন হচ্ছে যে ধরেন আপনি ভুল বুঝে ধরেও নিলেন যে আপনাকে রাজাকার বলা হয়েছে, তাই বলে আপনি স্লোগান দিতে পারেন তুমি কি আমি কে, রাজাকার রাজাকার? এটা তো দিতে পারেন না আপনি। ঢাকা ইউনিভার্সিটি সে পবিত্র ক্যাম্পাসে, যেখানে 25শে মার্চ রাত্রে হানাদারদের গুলিতে এত শহীদের রক্ত ওখানে আছে, এটা তো আপনি দিতে পারেন না। যাই হোক, তো ওইখানে তো টেনশনটা বাড়লো।